আমিও বহুবার এই কথা না জেনে বলেছি, জীবনে কথা বেশি বললে যে বেশি মিথ্যা কথা বলতে হয় তার একটা প্রমাণ। কলকাতা শহরের বয়স ৩০০ বছর, মানে তারাই ৩০০ বছর উদযাপন করেছে ১৯৯০ সনে, ১৬৯০ থেকে ধরে। তার মাপে ঢাকা আরো ১০০ বছরের বেশি বয়স্ক, এটাই আমরা ধরে নিয়েছিলাম। এখন নতুন যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়েছিল, যেটা কি কারণে জানি না বন্ধ করা হয়েছিল, ঢাকার যে পুরনো জেলখানা বকশীবাজারের, সেই জেলখানার তলে খনন করে দেখা গেছে যে সমস্ত মাটির এবং এনামেলের পাত্র পাওয়া গেছে, পাথরের পাত্র, সেগুলো পরীক্ষা করার জন্য মার্কিন দেশের গবেষণাগারে পাঠানো হয়েছিল। মার্কিন দেশে গেলে একটু আস্থাটা বেশি হয় আমাদের, তো সেখানে দেখা যাচ্ছে এগুলির বয়স ২৫০০ বছর কার্বন টেস্টিং পদ্ধতিতে। তার মানে ২৫০০ বছর আগেও এখানে একটা শহর ছিল। তার আগে আপনারা জানেন ঢাকা থেকে বেশি দূরে নয়, ভৈরবের কাছে নরসিংদীতে উয়ারি বটেশ্বরে যে খনন কার্য হয়েছে, তাতে দেখা যাচ্ছে অন্তত ২০০০ বছর আগের রোমান মুদ্রা সেখানে পাওয়া গিয়েছে। আপনারা জানেন ইতিহাসের সাথে যাকে বলা হয় প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি, তার একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে অনেক যে ফাঁক আছে সেগুলি আমরা কল্পনা দিয়ে মুড়ে দেই। ইতিহাস এবং প্রত্নতত্ত্বের মধ্যে একটা ঘনিষ্ঠ যাকে বলা হয় জ্ঞাতি ভ্রাতৃত্ব আছে। তো সেই জ্ঞাতি ভ্রাতৃত্ব অনুসারে দেখা যাচ্ছে আগে যেটা মনে করা হতো পূর্ব বাংলা এবং উত্তরবঙ্গের মধ্যে একটা বড় ব্যবধান হচ্ছে উত্তরবঙ্গ মরিবান ডেল্টা, অর্থাৎ যার বদ্বীপ বহু আগে গঠিত হয়ে এখন আর সক্রিয় নেই, সে মরে গেছে। এই যে আমাদের পুন্ড্রবর্ধন, মহাস্থানগড়, এভাবে আমরা নাম করি, এগুলো হলো পুরনো পাথরের দেশ। আর নতুন পাথরের যেটা নিচের দিকে হয়েছে মেঘনার অববাহিকা এবং নতুন পদ্মার অববাহিকা, এই নিয়ে বহু জল যেমন গড়িয়েছে, চিন্তা অনেক গড়িয়েছে, অপেক্ষাকৃত কম বয়স্ক মনে করা হতো। কিন্তু এখন উয়ারি বটেশ্বরের খনন কার্য এবং ঢাকা শহরের খনন কার্য নতুন দেখে মনে হচ্ছে এইখানে ২০০০ বছর আগেও রোমান সভ্যতার সাথে ব্যবসায়িক যোগাযোগ ছিল। মানে তাতে বোঝা যাচ্ছে ব্যাপারটা যত নতুন আমরা মনে করেছি তত নয়, এটা একটা নতুন বিষয়। তাহলে ঢাকা কেন একটা কেন্দ্রীয় অঞ্চল হলো? আপনি ঢাকা বহুবার রাজধানী হয়েছে, আপনারা জানেন। আগের কথা বাদ দিয়ে মুঘল রাজধানী মর্যাদা সে হারায় অষ্টাদশ শতাব্দীর শুরুতে। মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান, তারপরে সেটা কলকাতা যায়। কলকাতা থেকে আবার ১৯০৫ সনে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন প্রদেশ তৈরি করার পর এটা রাজধানী হয়। সেটা আবার ১৯১২ সনে কলকাতায় চলে যায়। ১৯৪৭ সনে অন্তত পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে সে আবার তার মর্যাদা ফিরে পায়। ৭১ সনে তা আছে। ১৯৭১-এ ঢাকার লোক সংখ্যা ছিল আপনারা কল্পনা করতে পারবেন না কত কম, ১০ লাখ। আর এখন বলা হচ্ছে ২ কোটি বা ২.৫ কোটি, আমি সঠিক সংখ্যা জানি না। তার এটা ২০ গুণ কিংবা ২৫ গুণ বেড়েছে। তো এই যে বিপুল জনসমাগম একটা ক্ষুদ্র ভৌগোলিক এলাকায়, ঢাকাকে বাড়ানো যেত, এখন হয়তো বাড়াবে দক্ষিণে জিঞ্জিরায়, কেরানীগঞ্জে, সেটা এখন জেলখানা দিয়ে শুরু করেছে ইনশাল্লাহ। আর উত্তর দিকে তো ঢাকা এখন কন্টিনিউয়াস, মানে ঢাকাও একটা বড় আকারের জেলখানা। মানে এখানে থাকার জন্য প্রথমত এটা যে মানুষের দেশ, সেইটার প্রথম প্রমাণ হচ্ছে একটা অঞ্চলের সাথে আরেকটা অঞ্চলে যোগাযোগ থাকবে। ঢাকাতে যেটা প্রথমেই নাই চোখে পড়ে সেটা হচ্ছে তার গণযোগাযোগ ব্যবস্থা। এটা গণযোগাযোগ ও সাংবাদিকতার কথা বলছি না আমি, ওটা একটা মিসনোমার। আমাদের কমিউনিকেশন নয়, ট্রান্সপোর্টেশন অর্থে পৃথিবীতে এরকম রাজধানী শহর নয় যেমন মাদ্রাজ, সেখানে যে গণযোগাযোগ ব্যবস্থা আছে, বাস সার্ভিস, সেটা নাই। এটা হচ্ছে মানুষের অধিকারের প্রথম অস্বীকৃতি। আমরা কথায় কথায় ফেসিবাদ কথাটা এখন বলি, কিন্তু খুব একটা বিশ্লেষণ করে বলি না। ফেসিবাদের লক্ষণ হচ্ছে কি, তা মানুষের মুখের হাসি লুপ্ত হয়ে যায়। আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে বা প্রেসিডেন্টকে নিয়ে কোনো ব্যঙ্গচিত্র আঁকতে পারবেন না, আপনি তাকে নিয়ে পরিহাস করতে পারবেন না। ফেসিবাদের প্রথম লক্ষণ হচ্ছে সে পরিহাস বন্ধ করতে চায়। আমি বলছি মানুষের ৩.৫ হাত শরীরের জন্য যেমন ৩.৫ হাত ঘর যথেষ্ট নয়, পিআইবির এই ঘরটাই জীবনে প্রথমে এখানে আসছেই, তো সেই জন্য একটু মুগ্ধতা প্রকাশ করছি। ছাদটা বেশ উঁচু আছে। এটা এখন ঢাকা যত বাড়িঘর তৈরি হচ্ছে দেখেন ৯.৫ ফুটের বেশি ফ্লোর করে না। এইটাকে বুঝবেন, এটা হচ্ছে নয়া ঔপনিবেশিক আর্কিটেকচার। পুরনো যখন দেখবেন আজিমপুর কলোনিগুলি দেখবেন অথবা পুরনো সেক্রেটারিয়েট দেখবেন, দেখবেন যে বাড়িগুলো এরকম যেন মানুষকে যেন খোপের মধ্যে চেপে রাখা হয়েছে, কারণ তাতে একটু খরচ কমবে। আর ঢাকা শহরে এমন কোনো এখন আর পায়ে হাঁটা পথ নেই, ৫০০ রাস্তা নেই যেখানে দোকান বসছে না, যেখানে হকাররা কিছু একটা না করছে, সেটার সাথে
ফারুক ওয়াসিফ কথিত সিন্ডিকেট জড়িত, সব জায়গাতে সিন্ডিকেট। এমনকি ফারুক একটা কথা কেন যে বলেননি আমি খেয়াল করতে পারি নাই, সেটা যে আপনি যে ইন্টারনেট কানেকশন দিবেন, কার কানেকশন নিতে পারবেন কারটা নিতে পারবেন না, সবকিছুই আপনার সিন্ডিকেট। তো সেখানে জন অধিকার কি? ঢাকার যে এলাকা, যেমন ধরেন কিভাবে একটা শহরকে ধীরে ধীরে নষ্ট করা হয় এবং কিভাবে আমাদের চোখের সামনে এই আত্মহত্যা ঘটে। আমরা তো পুরনো ঢাকা দেখিনি, এই যেটা একসময় ঢাকার বাইরে ছিল, এখন যেটাকে ঢাকা গেট বলা হয় ময়মনসিংহ রোডে, তার বাইরে একটা ঢাকার বাইরে ছিল। এবং এই যেটাকে রমনার রেস কোর্স বলা হতো, যেখানে ঘোড় দৌড়ের মাঠ হতো, সেটার নাম আমরা সোহরাওয়ার্দী উদ্যান দিয়েছি। ধীরে 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 দেখেন কত রকমের সেখানে এখন স্থাপনা হচ্ছে। এখন আপনি বলবেন কি স্বাধীনতা স্তম্ভ আর কোথায় করব আমরা? ওখানে একটা স্বাধীনতা স্তম্ভ করেছি, মাটির নিচে মিউজিয়াম করেছি, কিন্তু ধীরে ধীরে যেটা বলে মানুষের যে চলাচলের অধিকার ক্রমশ কমছে, মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা, বলা হচ্ছে শহরের হৃৎপিণ্ড হচ্ছে তার পার্কগুলো। শহরের অন্তত শতকরা 25% জায়গা তো পার্ক থাকতে হবে। তাহলে এটা কি করে নষ্ট হলো? আমি সেদিন কোন এক এলাকায় পড়লাম, 69-এর গণ আন্দোলনে যখন জনতা সরকারি অফিসে গিয়ে আগুন দেওয়া শুরু করলো, তখন অবাঙালি ঢাকা শহর নগর পরিকল্পনার জনক বলা হয় যাকে, মাদানী সাহেব, তিনিও রাস্তায় নেমে এসে জনতার সাথে স্লোগান দিতে বাধ্য হয়েছিলেন। এই যে মাদানী সড়ক করেছে বাড্ডার দিকে সেই লোক, যে এই জন্য ঢাকা শহরে তারা যে নতুন আবাসিক এলাকাগুলি করেছিলেন, সেখানে একটা কথা আপনাদের বলি। এই যে ঢাকায় ধানমন্ডি বলে একটা এলাকা ঘোষণা করেছিল আবাসিক এলাকা, এখন আবাসিক কথার আর কেউ ব্যবহার করে না, শুধু ধানমন্ডি। এটা এখন বাণিজ্যিক এলাকা হয়েছে। আগে ছিল মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা বাণিজ্যিক এলাকা, এগুলি সব ছিল নবাবী আমলের জায়গার নাম। দিলকুশা তাদের বাগান, মতিঝিল তার মধ্যে একটু ফার্সি গন্ধ পাওয়া যায়। আর সবকিছুর জন্য তারা জায়গা করেছে, লক্ষ্য করেন, যেটা একটা নদী ছিল সেটা কেটে লেক বানিয়েছে। এবং কারাপশন এক জায়গায় হয় নাই, সব জায়গাতে হয়েছে, কিন্তু তারা গোটা এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা রাখে নাই। 3.5 কাঠা 5 কাঠার প্লট 3,500 টাকা আর 5,000 টাকায় দিত। 3 কাঠার প্লট 3,500 টাকা, 5 কাঠার প্লট 5,000 টাকা। আমাদের বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই বাড়িঘর পেয়েছে। ধানমন্ডির কথা বলছি, কিন্তু সেখানে কোনো বিশ্ববিদ্যালয় অধ্যাপক বলেন নাই এখানে আমাদের বাচ্চাদের জন্য একটা প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থাকবে, একটা পাবলিক লাইব্রেরি থাকবে, সিনেমা হলের কথা বাদ দেন। তবু ধানমন্ডি বলে সেখানে একটা লেক আছে, সেখানে কিছুটা গাছপালা আছে। একই ঘটনার পুনরাবৃত্তি হয়নি বনানী কিংবা গুলশানে। ধানমন্ডিতে বয়েজ গার্লস হাই স্কুল করে, বয়েজ হাই স্কুল করেছে রাস্তার পরে সোবানবাগের উত্তর দিকে। এই হচ্ছে আমাদের নগর পরিকল্পনার বা দূরদর্শিতার একটা সামান্য উদাহরণ। ঢাকা এখন তাদের ধানমন্ডিতে স্কুল চলছে কিভাবে? যেগুলো আবাসিক প্লট ছিল সেগুলিতে এখন ভাড়া নিয়ে বাণিজ্যিকভাবে নানা রকম স্কুল করা হচ্ছে, এবং স্কুলের অধিকাংশের নামই আপনি দেখবেন ইংরেজিতে। এগুলি কিসের স্কুল? সিদ্দিকিস। উদাহরণস্বরূপ, আমি সিদ্দিকের বিরুদ্ধে কোনো মামলা করতে বলছি না, একটা উদাহরণ দিয়ে বলছি। এই জাতীয় নামে ভর্তি ম্যাপল লিফ, মাস্টার মাইন্ড, সানবিম, সানিডে, কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী যারা আপনারা অভ্যুত্থান করেছেন, তারা কিন্তু এগুলির বিরুদ্ধে অভ্যুত্থান করেন নাই, করবেনও না। আমি মনে করি বাংলাদেশের জাতীয় ভাষাকে সম্পূর্ণ উপেক্ষা করে, বাংলাদেশের জনগণের মাতৃভাষাকে সম্পূর্ণ অপেক্ষা করে এখানে ইংরেজি নামের বাচ্চাদের নিম্নতম বিদ্যালয়ের কেজি 1, কেজি 2 এই সমস্ত শুধু ইংরেজি মিডিয়ামে করা, এইটা হচ্ছে পরিবেশ নষ্ট করা। কারণ কোনো মানুষের বিকাশ শুধুমাত্র ভাত খেয়ে আর ডাল খেয়ে হয় না, তার ভাষা দিয়ে, তার সংস্কৃতি দিয়েও হয়। আমি তো অবলীলায় এগুলিকে আমরা জবাই করেছি। হযরত ইব্রাহিম আল্লাহর কাছ থেকে আদেশ পেয়ে তার সন্তানকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন। সৌভাগ্যবশত আল্লাহর মনে করুণার হৃদয় হয়ে বলছিল এখন বন্ধ করো, তার জায়গায় একটা দুম্বা এসে হাজির হলো। আমরা তো এই দুম্বা আকারে আমাদের ভাষাটাকে প্রথমে হত্যা করেছি। লক্ষ্য করেন, কিছু মনে করেন নাই যে ন্যায্যনগর ইশতেহার যেখানে হচ্ছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, বাংলাদেশের তো কোনো অনুবাদ নাই, প্রেসেরও অনুবাদ নাই, ইনস্টিটিউটের অনুবাদ নাই। এটা বাংলায় নিয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে একটা ছোট্ট বিদ্যালয়ের নাম সানবিম, সানডে লিখতে হবে কেন? এবং এদেশে কোনো প্রশাসন ও শাসন নাই। ফারুক বললেন যে রাজধানী, আমি রাজা কোথায় এখানে? যাও, এই যে একটা বেওয়ারিশ লাশের মতো ঢাকা শহর শুয়ে আছে, আমার অবাক লাগে। আমি আর কি বলবো, যুদ্ধের পরে 1971 যুদ্ধের পর ঢাকা শহর ছোট শহর ছিল, তখনও ঘিঞ্জি মনে হতো।
মহাযুদ্ধের পর, প্রথম দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মানির কবি, ভদ্রলোকের নাম হচ্ছে বার্টোল ব্রেক্ট, উনি নিজের দেশে ফিরে এসেছিলেন পূর্ব জার্মানিতে। 1956 সালে ভদ্রলোক মারা গেছেন। তার একটা ঘটনাচক্রে আমি এখানে বলবার জন্য এটা আনি নাই, হাতে পেলাম তাই আপনাদের সাথে একটা কবিতা পড়ি। আমি তো গদ্য লেখার লোক, কিন্তু মাঝে মাঝে একটা কবিতাও পড়তে পারে। ফারুকের পাশে বসলে মনে কবিতা আসে। আর এই কবিতাটা আগে ইংরেজিতে পড়ি, জার্মান থেকে অনুবাদ করা, কিন্তু আমি বাংলায় মানিটা আমাদের ছোট ভাই বোনদের জন্য করব। কবিতার নাম হচ্ছে, আমার এই অনুভূতি হচ্ছে ঢাকায় এসে কি লাগছে এটাই বলছি। হোম কামিং, বাড়ি ফেরা। বিদেশ থেকে অনেকদিন পর বাড়ি ফিরেছেন উনি, ছিলেন নির্বাসনে, ছিলেন মার্কিন দেশে, হলিউডে ছিলেন। সেখান থেকে তাকে আমেরিকার ঠান্ডা যুদ্ধের সময়, যেটাকে ম্যাককার্থিজম বলে, উইচ হান্টিং, সেই সময় তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়। তার নাম বার্টোল ব্রেক্ট, উচ্চারণ করি। উনি বলছেন তার নিজের শহরের উদ্দেশ্য করে বলছেন, মাই নেটিভ সিটি, হাউএভার শ্যাল আই ফাইন্ড হার। সে আমার নিজের শহর, আমি যখন ফিরে যাব জার্মানিতে তখন তোমাকে কেমন ভাবে দেখতে পাবো। আমি শুনেছি সেখানে বহু বোমা মারা হয়েছে যুদ্ধের সময়। ফলোইং দ্য সোয়ার্মস অফ বম্বার্স আই কাম হোম। বোমা মারা বিমানের পিছু পিছু, তাদের মিছিলের পিছু পিছু আমি বাড়ি এলাম। ওয়েল, ওয়্যার ইজ শি? আমার শহর কোথায়? Where the colossal mountains of smoke stand, that thing there among the fires is her. বলে বিরাট বিরাট ধোঁয়ার যে স্তম্ভ গড়ে উঠেছে। আপনারা তো এখানে 7টা পিলার বললেন, আমি একটু অনুবাদ করে বললাম স্যার, স্তম্ভ। তো সেখানে ওই ছায়ার ভিতরে যে আগুন, ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে যে আগুন বিরাট মিনার করে তুলেছে, সেখানেই বোধহয় আমার শহর। আপনারা জানেন জার্মানির ডুসেলডর্ফ শহরের 1 ইঞ্চি জায়গাও বাকি রাখা হয় নাই দ্বিতীয় মহাযুদ্ধে বোমাবর্ষণ করে। মানে ডুসেলডর্ফে সবাই নাৎসি পার্টি করতো না। তো উনি বলছেন, মাই নেটিভ সিটি, হাউ উইল শি রিসিভ মি? আমার নিজের শহর, সে আমাকে কিভাবে গ্রহণ করবে? আমি তখন বিলেত ফেরত। বিফোর মি গো দি বম্বার্স, আমার আগে আগে চলেছে বোমার বিমান। Deadly swarms announce my homecoming to you. এই বিমানের বহর এবং তাদের দঙ্গল ঘোষণা করছে আমি বাড়ি ফিরছি। Conflagrations precede your son. হে শহর, তোমার পুত্রের আগে আগুনের লেলিহান শিখা তাকে অভ্যর্থনা জানাবার জন্য দাঁড়িয়ে আছে। আপনার মনে হতে পারে এটা জার্মানির সম্পর্কে লেখা, ঢাকা শহর সম্পর্কে আমার এটাই মনে হয়। ঘুরে ফিরে ঢাকাতেই ফিরি। আমি পৃথিবীর বহু দেশে নির্বাসনে গিয়েছিলাম, বাধ্য হয়ে নয়, নিজের ইচ্ছায়। কিন্তু ঢাকায় আবার যখন ফিরলাম দেখি যে এই ঢাকা সেই ঢাকা নাই। নির্বন্ধগুণ এক সময় লিখেছিলেন, ঢাকা আমার ঢাকা, আমার কাজ কি তোমাকে শাশ্বতে থেকে রাখা? তো সেই জন্য একটু বলছি, এখন নিজের কথা বলে একটা অপরাধ বোধ হয় আমার, সেটাই বলছি আপনাদের। এইটাও বার্টোল ব্রেক্টের কবিতা দিয়েই বলি, যেহেতু আমি কোনো প্রবন্ধ তৈরি করে আনি নাই। অথচ আমাকে বলছে আপনি কি স্পিকার। তা আমি বলি আমি লক নোট হয় ভালো পছন্দ করি, আমি সবার শেষে বলতে পছন্দ করি, যেহেতু আগে বলতে বলেছেন। আমার মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়। এই জন্য আপনারা একটা কথা শুনেছেন, আই নো অফকোর্স ইট ইজ সিম্পলি লাক। আমি যখন বেঁচে আছি এটা নিছক ভাগ্যের ব্যাপার। কেন বলি? দ্যাট আই হ্যাভ সার্ভাইভড সো মেনি ফ্রেন্ডস, ইট ইজ সিম্পলি এ ম্যাটার অফ লাক। আমার বয়সে অনেক বন্ধু মরে গেছে আমার চেয়ে কম বয়সে। আল্লাহর রহমতে আমার বয়স এখন 67। এত বছর বাঁচবো এটা আশা করিনি। আমার অনেক বন্ধু 56, এই বার্টোল ব্রেক্ট আমার বন্ধু, উনি 58 বছর বয়সে মারা গেছেন। আমাদের আহমদ সাহেব 58 বছর বয়সে মারা গেছেন, আর বহু লোক। তো যারা আমার বন্ধু, শিক্ষক, তারা অনেকেই মারা গেছেন। বাট লাস্ট নাইট ইন এ ড্রিম আই হার্ড দোজ ফ্রেন্ডস সে অফ মি। আমার বন্ধুরা স্বপ্নে এসে কানে কানে কাল আমাকে বলে গিয়েছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই কথা শুনে আমি লজ্জায় মরে গেলাম। মানে আমরা যারা সুবিধাবাদী তারাই বেঁচে আছি। ঢাকা শহরে এখন যারা আমরা বেঁচে আছি, আমার মনে হয় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে যোগ্যতনের উদ্বর্তন। আমরা যোগ্যতম, তাই তোমরা বেঁচে আছি। আর যারা মারা গেছেন, স্বর্গবাসী হয়েছেন বলি আমি আর কি, আমাদেরকে দোজকে রেখে তারা গেছেন। এই ঢাকাকে আমার একটা দোজক মনে হয়। তবে আমি কি ঢাকায় নাই, ঢাকার বিশ্বাস বিষাক্ত ঢাকা শহর সারা পৃথিবীর মধ্যে দূষিততম শহরদের মধ্যে, নিচের দিক থেকে প্রথম না হলে দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ। এইগুলো কি খুব আনন্দের খবর? তাহলে আমরা কি করতে পারি?
এই যে লোকাল গভর্নেন্সের কথা বলছেন, ঢাকা শহরের নিয়ন্ত্রণের উপর আমাদের কি কোনো হাত আছে? এই যে ঢাকা শহরে যে নদী ছিল এতগুলো, সেগুলো যে কেটে ফেলেছি, আমাদের নাগরিকরা কি বলেছে আগে? মানে জনগণের যদি এখানে ন্যূনতম কর্তৃত্ব থাকতো, অথবা তাদের যদি জ্ঞান থাকতো, আপনি ধরেন মিরপুরে দেখেন, এখন যেখানে মিরপুরের পুলিশ ট্রেনিং একাডেমি হয়েছে, তার সামনে দেখেন বিরাট পুকুর। আমি একবার মাঝে মাঝে সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম, গোটা 2 বার গিয়েছি সারা জীবনে। আমি যদি, আপনারা এত সুন্দর পুকুর খনন করলেন কিভাবে? একজন কানে কানে বলে, এটা পুকুর নয়, এটা নদী ছিল, আমরা কেটে এটুকু রক্ষা করেছি। ধানমন্ডিটাও তাই। এই যে আপনারা হাতির ঝিল বলছেন, এটাও কিন্তু তাই। এটা তো বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা, অথবা ওই থেকে কি বলে তুরাগ যোগ করা নদী, এর সর্বত্র যে এখন হচ্ছে, আমরা কি করছি, পয়সা কেটে 300 ফিট রাস্তার পাশে আবার পানির জলাশয় তৈরি করছি। নদী এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এটা নদীর খেলা নয়, এটা তো যদির খেলা। আমরা যে রাজনীতি করছি তা হচ্ছে এটা রাজনীতি। এই জন্য নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতির নিয়ন্ত্রণে। এই কারণে আমাদের এখানে গোটা বড় বড় আবাসিক এলাকা গড়ে উঠেছে। দেখেন, বনানী নয়, গুলশান নয়, বাড়িধারা নয়, সব জায়গাতে কোথাও একটা পাবলিক লাইব্রেরি শাখা পাবেন না। জনগণের একত্রিত হওয়ার কোনো জায়গা নেই। এই যে এখানেও এটা করেছে, এটা 1978 সালে করেছে বলে জানলাম ফারুকের কাছে। আমি খুবই অলস লোক এবং কুড়ে ঘরে বাস করি। এই পিএবিতে জীবনে আমি প্রথম আসলাম 67 বছর বয়সে। হচ্ছে এটা তৈরি হয়েছে, আমি ঢাকায় ছাত্র তখন থেকে। কেন যেন একটা ভয় লাগে, এই জায়গা আপনাকে আমন্ত্রণ করে না, এখানে দুর্বৃত্তরা বসবাস করেছে। সেই জন্য আমি এখানে যে এই দুর্বৃত্তের ঘরে আসতে আমি ভয় পেতাম বলতে গেলে। এখন ফারুক বাসুরকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, এজাজকেও ধন্যবাদ। আমি কিছু জানি না, তবু এইটুকুই বললাম যে নগর পরিকল্পনাবিদদের হাতে ছেড়ে দেওয়ার বিষয় নয়, এটা তো এত তুচ্ছ বিষয় নয়। আমরা এখানে থাকবো কতটুকু, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের পথ, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের উদ্যান, তৃতীয় কথা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজ। ছেলেমেয়েরা আসবে কিভাবে? এমন একটা অপরিকল্পিত শহর আমি কল্পনা করতে পারি না। কারণ প্রাথমিক বিদ্যালয় হবে মহল্লা ভিত্তিক। ধানমন্ডিতে ধরেন 2 ব্লক 3 ব্লক বাড়ির পরে একটা ব্লক হবে স্কুলের জন্য। সেই পরিকল্পনা তারা করেনি। স্কুল একটা আমি উদাহরণস্বরূপ বলছি, কিন্তু বললেন না আমাকে কেউ ধর্মবিরোধী বলে গালি দেবেন না। আমি বলছি ঢাকা শহরে কিন্তু ঠিকই তারা মসজিদের জন্য জায়গা রক্ষা করেছেন, কারণ এই প্রয়োজন তাদের বোধ হয়েছে। এটা তারা অচেতন ছিলেন না। শুধু ধানমন্ডিতে দেখেন কতগুলি মসজিদ, আরো মসজিদ হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদের পাশে তারা তো একটা বক্তব্য করতে পারতেন, সেটা কিন্তু করেন নাই। এর মানে হচ্ছে মানুষ অর্থবিত্ত, প্রতিটা কড়া ক্রান্তি জমির যে দাম, সেটা থেকে তারা শহরে একটা জায়গাও তারা অনাবাদী রাখেন নাই। আবুল হোসেনের কবিতার কথা মনে পড়ে না, দুঃখের 1 ইঞ্চি জমি আমি আর অনাবাদী রাখবো না, আমার ঢাকা শহরে তা সম্পূর্ণ পালন করেছি। সারা দেশেই এটা হচ্ছে, কারণ ঢাকাকে উদাহরণ দিলাম। সেদিন আমার একজন সাথে দেখা হলো, আমি মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে গিয়েছিলাম। হরগঙ্গা কলেজের নতুন অধ্যক্ষ একজন ভদ্র মহিলা, তো ওনার সাথে আমি কথা বললাম, যেহেতু ওনার নবীনবরণ উৎসবে গিয়েছিলাম। তা আমি জিজ্ঞেসলাম, ম্যাডাম আপনার বাড়ি কোথায়? নাজমুন নাহারুনের নাম। তো উনি বললেন যে আমার বাড়ি চুয়াডাঙ্গা। কিছুক্ষণ পরে বললেন যে আমার বাড়ি, দ্বিতীয়বারে ভুলে গেছেন, কুষ্টিয়া। বলে তখন কুষ্টিয়াতে ছিল, কিন্তু আমি পড়াশোনা করেছি চট্টগ্রামে। ম্যাট্রিক পাস করেছি চট্টগ্রামের এক বিদ্যালয় থেকে, ইন্টারমিডিয়েট ওরফে এইচএসসি পাস করেছি রাঙামাটি থেকে, কারণ আমার বাবা সরকারি চাকরি ছিলেন। এখন উনি বলে কি চট্টগ্রাম শহরটা কত সুন্দর ছিল, এখন চট্টগ্রাম গেলে আমার চোখে পানি আসে, আমি চট্টগ্রামে যেতে চাই না। চট্টগ্রাম বোধহয় কুৎসিততম শহরে পরিণত হয়েছে, অথচ এটাকে দরকার ছিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হতে পারতো চট্টগ্রাম, যারা আছে পাহাড়, যার পাশে উঠলেই দেখা যায় সমুদ্র, কর্ণফুলী নদী। সেখানে এখন চোখের পানি ছাড়া কোনো পানি আসে না, নদীতে আর কোনো পানি নাই, সব আমার চোখে সাহায্যে রয়েছে। এটা কি করে হতে পারে? এটা হতে পারে যখন দেশের প্রশাসন, শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ঔপনিবেশিকতার হাত থেকে তো মুক্তি পায় নাই। আমাদের রাজনৈতিক যে সংস্কার, যেটা সম্পূর্ণ ফ্যাসিবাদী হয়ে উঠেছে, এটা একদিনে হয় নাই। আমি এই বলে আপনাদের শেষ করি। আপনারা জানেন 19বিংশ শতাব্দীতে ফ্রান্স, পর্তুগাল, এমনকি ইটালি, প্রদেশে টর্চার, পাশবিক নির্যাতন বেআইনি ঘোষণা করেছিল। অর্থাৎ আর মানুষকে টর্চার করা যাবে না। আগে এটা টর্চার আইনসঙ্গত ছিল, এটাকে বেআইনি ঘোষণা করেছে, দাস প্রথার মতো। 1948 সালে জাতিসংঘ যখন মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গ্রহণ করে, সেখানে তারা বললো 5 নম্বর ধারাতে আছে যে টর্চার করা যাবে না।
টর্চার, আর তিনটা শব্দ লিখেছে ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট, এটা বেআইনি ঘোষণা করা হবে। কিন্তু গবেষকরা এখন বলছেন টর্চারের পরিমাণ বিংশ শতাব্দীতে বৃদ্ধি পেয়েছে। ঊনবিংশ শতাব্দীতে টর্চার কমে এসেছিল, সরকারগুলি এতই কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠেছিল যে তাদের আর টর্চার করার দরকার নাই, মানুষ সানন্দে তাদের ডিসিপ্লিন মেনে নিচ্ছে। কিন্তু বিংশ শতাব্দীতে এসে, বিশেষ করে প্রথম মহাযুদ্ধের পর থেকে আবার টর্চারের পরিমাণ এবং সংখ্যা সব দেশে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং আমাদের দেশগুলির মতো দেশে যেগুলো নতুন স্বাধীন হয়েছে। এর কারণ সম্পর্কে এক মনীষী বলছেন যে প্রধান কারণ হচ্ছে যুদ্ধ বিগ্রহ বাড়ার ফলে মানুষকে ধরে বন্দীকে স্বীকারোক্তি আদায় করার জন্য সামরিক বাহিনী, পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী পিটিয়ে স্বীকারোক্তি আদায় করার নামে তাদের দৈহিক এবং মানসিক নির্যাতনের পরিমাণ বাড়িয়েছে। বাড়াতে মানে এমন হচ্ছে একটা হিপোক্রেসি জন্ম দিয়েছে। যেমন তালিবান যোদ্ধাদেরকে যাদেরকে আমেরিকা গ্রেপ্তার করে আফগানিস্তানে নির্যাতন করেছে, তাতে কুলায় নাই, তা প্রায় 600 যোদ্ধাকে তারা গুয়ান্তানামো বেতে নিয়ে গিয়েছিল। আবু গারাইবের কাহিনী আপনারা জানেন। আপনারা জানেন যে এখন দেখা যায় ব্রিটিশ সেনাবাহিনীও ইরাকে বন্দীদেরকে পাশবিক নির্যাতন করেছে, ফরাসিরা করেছে, সেরকম বহু উদাহরণ আছে। আমি তো একটা কথাই বলছি, এই যে 600 বন্দীকে, তালিবান বন্দীকে গুয়ান্তানামোতে নিয়ে যাওয়া হলো, তার মধ্যে গোটা 2 ডজন ছিল যারা নেতৃস্থানীয়, যাদের কাছে কিছু খবর পিটিয়ে বের করা গেলেও যেত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাকি 600 মধ্যে কেউ এই সমস্ত কিছু জানতো না। এগুলি সব সাধারণ লোককে ধরে নিয়ে গেছে এবং ওরাও কিছু বলেনি। তাহলে আমাদের দেশে এখন কারণটা বৃদ্ধি পেল কেন? বলা হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পর অনেক নতুন দেশ সদ্য স্বাধীন হয়েছে। আফ্রিকাতে উগান্ডার মতো দেশ, যেখানে ইদি আমিন প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশে শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু তার আমলে যে অত্যাচার শুরু হয়েছে সেটা তো অস্বীকার করতে পারবেন না। পাশবিক নির্যাতন শুরু হয়েছে। রক্ষী বাহিনীর কথা এখন আর কেউ বলছেন না, এখন রেবের কথা বলছেন। কিন্তু মানুষের স্মৃতি এত দুর্বল কেন? ইতিহাস এইভাবে হতে পারে না। প্রত্যেক বছর আগের বছরের তুলনায় পাশবিক নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। আমরা এখন অনেক নতুন শব্দ পেয়েছি, গুম, বন্দুক যুদ্ধ, ক্রস ফায়ার, যার বাংলা কি আমি করতে পারি নাই। এই হাজার হাজার মানুষকে এভাবে নির্যাতনের শিকার করা হয়েছে। এটা কি জন্য হয়েছে? অনেকে বলছে এটা স্বাধীনতার বিষময় ফল। অর্থাৎ নতুন নতুন স্বাধীন দেশ বেড়েছে, সেই জন্য সারা পৃথিবীতে টর্চার বেড়ে গেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে কি আমাদের শহরে তো নোংরা হইতে হবে? আমি তো শহরের নোংরামি এবং রাজনীতির নোংরামি তো একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা দিয়ে যদি আমাদের আলোচনা শুরু করা যায়, আমাদের নেতা আছেন জোনায়েদ সাকি, আমার মনে হয় আমার এখানে থামলে কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম।